আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রাকৃতিক দুর্যোগে বোরো আবাদ ঘরে তোলা নিয়ে শঙ্কায় যশোরের কৃষকরা, বাম্পার ফলন হলেও হাসি নেই মুখে। এবং জরাজীর্ণ ঢাকা লক্ষ্মীপুর রায়পুরের ২৪ কিলোমিটার মহাসড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, দুর্ভোগে পথচারীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রাকৃতিক দুর্যোগে বোরো আবাদ ঘরে তোলা নিয়ে চিন্তায় পড়েছেন যশোরের কৃষকরা। অনেকে নিচু জমির কাঁচা পাকা ধান কাটছেন, কিন্তু টানা বৃষ্টিতে অনেক জমিতে পানি জমে থাকায় কেউ কেউ ভিজে ধান বাড়িতে তুলতে না পেরে জমির অদূরেই কোনো রকম মারাই করছেন। এমন পরিস্থিতিতে ধানের বাম্পার ফলন হলেও মুখে হাসি নেই কৃষকদের। যশোর জেলা প্রতিনিধি শামীম রেজার পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরিয়া সীমা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বোরো মৌসুমে যশোরে ধানের আশানুরূপ ফলন হয়েছে। আর কয়েকদিনের মধ্যে পরিপূর্ণ পাকা ধান কর্তনের পর ঘরে তুলতে পারতেন কৃষকরা। কিন্তু গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ধান তোলা নিয়ে চিন্তার ভাঁজ কৃষকের কপালে। ইতোমধ্যে বৃষ্টিতে অনেক জমিতে পানি জমে গেছে। এমন পরিস্থিতিতে কষ্টর খরচের ফসল রক্ষায় মনিরামপুর, কেশবপুর, অভয়নগর সহ নিচু এলাকার কৃষকরা কাঁচা পাকা ধান কাটতে শুরু করেছেন। এতে ধানের মান ও ফলন ভালো না পেলেও কোনো প্রকারে ফসল ঘরে উঠবে বলছেন কৃষকরা। আকাশের যে দুরবস্থা, তাই ধান না কেটে তার পাচ্ছি। আকাশ কোনো হিয়ে না, ক্লিয়ার নেই, সবসময় আবহাওয়া খারাপ, পানি বেঁধে যে ভুইতি কাদা না কাটলে হবে না। উদ্বিগ্ন কৃষকদের দাবি, গত বছরও ঝড় বৃষ্টির কারণে বোরো ধান ঠিকমতো ঘরে তুলতে পারেননি তারা। তাই এবছর ক্ষতি এড়াতে অনেকটা কাঁচা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন। গত বছর আমার ধান বাড়ি নিতে পারিনি, এবার কাঁচা ধান বাড়ি নিতে আসছে। এবার একই অবস্থা, সেই বৃষ্টির জন্য। এখন না নিলে পরে তো আমরা ধানটা নিতে পারবো না, এই কারণে তাড়াহুড়ো করে এখন ধানটা আমরা উঠাবো। স্থানীয় কৃষি বিভাগ বলছে ৮০% পাকা ধান কর্তনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। পরামর্শ দিচ্ছে যাতে দ্রুত ধানটা কেটে ফেলে এবং আবহাওয়া যাওয়ার সাথে সাথেই যাতে তারা কেটে ধানটা ঘরে নিতে পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি এবং কৃষকদের মাঠে পরামর্শ দিয়ে আসছি যাতে তারা দ্রুত ধান কাটে। যশোর কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় চলতি বোরো মৌসুমে ১,৫৭,১০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরিশালে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন বিভিন্ন দলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। শনিবার বিকেলে বরিশাল প্রেস ক্লাবের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে জেলার গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ সহ অন্যান্য দলের নেতাকর্মীরা এনসিপিতে যোগদান করেন। তাদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাইদ মুসা। তিনি জানান, বিভিন্ন দল থেকে আগ্রহ প্রকাশ করা অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টির সদস্য ফর্ম পূরণ করে যোগদান করেছেন। গণ অধিকার পরিষদ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার সহসভাপতি ও সাধারণ সম্পাদকও এনসিপিতে যোগদান করেন। ঢাকা লক্ষ্মীপুর রায়পুরের ২৪ কিলোমিটার মহাসড়কটি জরাজীর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কের বেশিরভাগ অংশে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন হাজার হাজার যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে, ফলে দুর্ভোগে পড়ছেন এলাকার মানুষ, চালক ও পথচারীরা। রায়পুর প্রতিনিধি এম আর সুমনের পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন অনুপ নাসির। সড়কের লক্ষ্মীপুর থেকে রায়পুর অংশে রয়েছে ১৪ কিলোমিটার ও রায়পুর থেকে ফরিদগঞ্জের বর্ডার বাজার অংশে প্রায় ৭ কিলোমিটার। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে ঢাকা এবং চট্টগ্রাম থেকে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলার যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক, পিকআপ ভ্যান চলাচল করে। তবে জরাজীর্ণ এই সড়কে চলাচল করতে একদিকে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, অন্যদিকে ধুলাবালুতে অতিষ্ঠ হতে হচ্ছে চলাচলকারী যাত্রী এবং স্থানীয়দের। সর্বশেষ ২০১৭ সালে মহাসড়কটির কার্পেটিংয়ের কাজ করা হয়। এরপর আর কোনো কাজ হয়নি। বর্তমানে রায়পুরের বাসাবাড়ি থেকে রাখালিয়া ও রায়পুর বাজার থেকে বর্ডার বাজার পর্যন্ত সড়কের অবস্থা শোচনীয়। গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটি দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়ে খালে পড়ে যায়, আর এখান থেকে মানুষ যাতায়াত করতে খুবই কষ্ট হয়। তবে রাস্তা এই অবস্থার কারণে একটা রুগীদের লয়ে যাবো মেডিকেলে, হাওয়া মনে করেন কোলো করে নিতে হয় আমাদের। লোড গাড়ি লিয়ে যাইতে একটু কষ্ট হয়ে যায়, যেমন ভাঙ্গা রাস্তা, আস্তে ধীরে যাওয়া লাগে। গাড়ির মালিক অনেকে একটা না একটা কাম লাগতেছে, পরক ভাঙ্গা যা ইয়ারাঙ্গি এই রাস্তার অবস্থা। একদিকে কাট দিলে আরেক দিক দিয়ে গাড়ি উল্টায় পড়ে,
রাস্তা একটা বেতাল অবস্থা। সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান লক্ষ্মীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম। বর্তটার হয় নাই, শেষ পর্যন্ত আবার পুনরায় টেন্ডার করা হয়েছে। আশা করা যায় হয়তো এই বছরে আমরা কাজে শেষ দিতে পারবো, তো কাজ কিছু করতে পারবো। দ্রুত সংস্কার কাজ শুরু করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নানা আয়োজনে এবং যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শিল্পাঞ্চল আসলে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গার্মেন্টস শ্রমিক ও বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি শাহ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এদিকে মহান মে দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা শ্রমিক দল। শুক্রবার বিকেলে শহরের শরীফ মিয়ার বাজার এলাকায় আলোচনা সভায় জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সুবহান, জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খান সহ অনেকে বক্তব্য রাখেন। এছাড়া ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত হয়েছে। উপজেলা শ্রমিক দলের উদ্যোগে ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহাগ সরকার ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর প্রেস ক্লাব মিলনায়তনে উপজেলার সমস্যা এবং সম্ভাবনা ও আগামী দিনের উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন স্থানীয় এমপি সুলতান মাহমুদ বাবু। ইসলামপুর প্রেস ক্লাবের সভাপতি মোরাদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমুদ্দৌলা পাহলুয়ান, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নাহিদা সাফিজ বিনতি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী সহ অন্যরা উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেসা উর্মি নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি 2 সন্তানের জননী এবং কলাপাড়া থানায় কর্মরত ছিলেন। পৌরশহর সংলগ্ন টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি বহুতল ভবনের 3 তলা কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, উর্মি 2025 সালে কলাপাড়া থানায় কনস্টেবল হিসেবে যোগদান করেন। স্বামী মহিবুর রহমান বাপ্পি ও 2 সন্তানকে নিয়ে তিনি ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্বামী মহিবুর রহমান বাপ্পি পুলিশের চাকরিচ্যুত সদস্য। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রাথমিক তথ্যে স্বামী দাবি করেছেন পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উর্মি ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। চাঁদা না দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানির চেষ্টার অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা। দেশ বাংলায় স্বাগত আরও একবার। নোয়াখালীর বেগমগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগ সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়াসুর রহমান। MTEPI মানিক মিয়ার সঞ্চালনায় এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসান খায়ের, থানা ওসি তদন্ত হাবিবুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক জহিরুদ্দিন হারুন, ডাক্তার আব্দুল আওয়াল সহ অনেকে উপস্থিত ছিলেন। রাঙামাটির বড়কল উপজেলার হরিণা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ মোজাম্মেল হক চাঁদা দাবি, হুমকি ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী একটি চক্র তার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানির চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় তিনি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন এবং আদালত PBI-কে তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া নিজের নিরাপত্তা চেয়ে বড়কল থানায় সাধারণ ডায়েরি করেছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের প্রায় 15 ঘণ্টা পর রাজীব হোসেন নামে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পের হাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, রাজীব নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে ক্যাম্পের হাট এলাকায় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, নিখোঁজের পর রাজীবের অটোরিকশাটি উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ হোসাইন নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শিবচরের একটি ওয়ার্কশপের দোকানে কাজ করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মোহাম্মদ হোসাইন উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের মোহাম্মদ জাকির হোসেনের ছেলে। জানা গেছে, উপজেলার পৌরসভার কলেজ মোড় এলাকার একটি ওয়ার্কশপের দোকানে কাজ করতেন হোসাইন। দোকানে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে আহত হন তিনি। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রাকৃতিক দুর্যোগে বুড়ো আবাদ ঘরে তোলা নিয়ে শঙ্কায় যশোরের কৃষকরা। বাম্পার ফলন হলেও হাসি নেই মুখে। জরাজীর্ণ ঢাকা লক্ষ্মীপুর রায়পুরের 24 কিলোমিটার মহাসড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, দুর্ভোগে পথচারীরা। এবং চাঁদা না দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানির চেষ্টার অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।